দর্শক, স্বাগত জানাচ্ছি বিশ্ব সাহিত্যের বাছাই করা কিছু গল্প দিয়ে সাজানো এই বিশেষ পরিবেশন। আজকের গল্প ভূতের কবলে হুমায়ুন আহমেদ, লিখেছেন শিবব্রত বর্মন। সাধারণত কোনো বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত লেখককে গল্পের চরিত্র করে যে গল্প লেখা হয় তাকে ফ্যান ফিকশন বলে। এটি একটি ফ্যান ফিকশন গল্প। গল্পটি আমরা নিয়েছি কিশোর আলো ওয়েবসাইট থেকে। আপনারা শুনছেন স্বাধীন দি স্টোরি টেলার। ট্রেনের প্রথম শ্রেণীর সংকীর্ণ কামরায় আমি ছাড়া আর যে একটিমাত্র লোক উঠেছেন তাকে শুরু থেকে চেনা চেনা লাগছিল। ট্রেন ঘোড়াশাল পেরোনোর আগেই নিশ্চিত হয়ে গেলাম। কিছু মনে করবেন না, আপনি কি হুমায়ুন আহমেদ? ভদ্রলোক মাথা নাড়লেন। মানে লেখক হুমায়ুন আহমেদ? ভদ্রলোক লাজুক হেসে জানালা দিয়ে বাইরে তাকালেন, কি যেন চিন্তা করলেন। তারপর আবার দৃষ্টি ফিরিয়ে এনে মুখ গম্ভীর করে বললেন, দেখুন, আমি হুমায়ুন আহমেদ বটে, কিন্তু তাই বলে আপনি আমার সঙ্গে গল্প জুড়ে দেবেন না প্লিজ। নিজের লেখালেখি নিয়ে কথা বলতে আমার ততটা ভালো লাগে না। আমি পাঠকদের এড়িয়েই চলি। তাছাড়া আমি একটা জিনিস নিয়ে ভাববো বলে ঠিক করে রেখেছি, সেজন্য আমার একটু নির্জনতা দরকার। কিছু যদি মনে না করেন, আমি আমার বার্থে শুয়ে পড়বো, ঘুমিয়েও পড়তে পারি। আমি বিব্রত ভঙ্গিতে অবশ্যই অবশ্যই বলে মুখের সামনে রিডার্স ডাইজেস্টটা মেলে ধরলাম। ভদ্রলোক নিজের বার্থে শুয়ে পড়ে গায়ের উপর কম্বল টেনে নিলেন। চশমা খুলে পাশের টেবিলে রেখে চোখের পাতা বুঝলেন। আমি ম্যাগাজিনের পাতায় ডুবে গিয়ে নিজের অপ্রস্তুত ভাব কাটানোর প্রাণপণ চেষ্টা করছি। বড় লেখকরা সাধারণত খেয়ালি আর আত্মকেন্দ্রিক হন বলে শুনেছি। অনেকের সৌজন্য বোধও কিছুটা ঘাটতি থাকে। ইনিও যে ভীষণ খেয়ালি সে তো সচক্ষেই দেখতে পাচ্ছি। অনেকটা সময় চোখ বুজে থাকার পর ভদ্রলোক কম্বল সরিয়ে উঠে বসলেন, আমার দিকে তাকালেন। আমি না দেখার ভান করে ম্যাগাজিন পড়তে থাকলাম। চা খাবেন? আমার ফ্লাস্কে চা আছে, বললেন লেখক। না, আমি আসলে চা খাই না। তিনি উঠে সাইড টেবিলে রাখা ফ্লাস্ক থেকে গরম পানি মগে ঢেলে তার মধ্যে একটা টি ব্যাগ ডুবিয়ে মগ আমার দিকে বাড়িয়ে ধরলেন। নিন, চা নিন, সেলন টি, আর্ল গ্রে ফ্লেভার। আচ্ছা, আমি তো চা খাই না। আমার হিসেব বলছে আপনি চা খান। আপনার ব্যাগ প্যাকের কোনা দিয়ে ইস্পাহানের একটা হলুদ প্যাকেট উকি দিচ্ছে। নিন। আমার কথায় কিছু মনে করবেন না, আমার আসলে ওভাবে বলা ঠিক হয়নি। হয়েছে কি, একটা গল্পের প্লট কেবল মাথায় উকি দিচ্ছিল, সেটা একটু গুছিয়ে নিচ্ছিলাম মাথার মধ্যে। একটা পর্যায় পর্যন্ত প্লটটা গুছিয়ে না নিলে হারিয়ে যায়। এরকম সময় আমি একটু স্বার্থপরের মতো আচরণ করি। আর তাছাড়া লেখকরা চরিত্রগতভাবেই ভীষণ স্বার্থপর, সেটা জানেন তো। আমি মগটা নিয়ে কিছু না বলে চুমুক দিতে লাগলাম, চোখ এখনো ম্যাগাজিনের পাতায়। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, আপনি কি আমার লেখা পড়েছেন? না, পড়িনি। ভদ্রলোক এবার ঠিক করে হেসে দিলেন। আপনি দারুণ অভিমানী টাইপ দেখছি। অভিমানী কেন ভাবছেন? একজন লেখকের লেখা বাংলাদেশের সবাইকে পড়তে হবে এমনটা প্রত্যাশা করা একটু বাড়াবাড়ি নয় কি? না, তা তো বটেই, কিন্তু আমার লেখা না পড়লে আপনি আমাকে চিনবেন কি করে? আপনার একটা সাক্ষাৎকার পড়েছি কি একটা ম্যাগাজিনে, সেখানে আপনার ছবি ছিল। ও হো, হ্যাঁ, বিচিত্রায় গত পরশু বেরিয়েছে। কিন্তু আমার কোনো লেখা আপনি সত্যিই পড়েননি বলছেন? জি, সত্যিই পড়িনি। দেখুন, গল্প উপন্যাস আমার ঠিক পড়াটা হয়ে ওঠে না। আর বিশেষ করে সেটা যদি হয়, কি বলা যায়, পপুলার ঘরানা, আমার আসলে ঠিক। ও আচ্ছা আচ্ছা, তা বটে। এবার লেখকের বিব্রত হওয়ার পালা। সেটা তিনি খুব একটা লুকাতে পারছেন বলে মনে হলো না। তিনি আবার কম্বল টেনে শুয়ে পড়লেন। আমি কিছুক্ষণ জানালা দিয়ে বাইরে ছুটন্ত মাঠঘাটের দিকে তাকিয়ে থাকলাম। তারপর তাকালাম লেখকের দিকে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি, পারেন। বিচিত্রায় ওই সাক্ষাৎকারে আপনি যা বলেছেন তার একটা জায়গায় আমার একটু খটকা লেগেছে। কোন জায়গাটায়? আপনি বলেছেন আপনি ভূতে বিশ্বাস করেন না। হ্যাঁ, করি না।
কিন্তু ওইখানে আপনার পরিচিতিতে বলা হয়েছে আপনি প্রচুর ভূত প্রেতের গল্প লিখেছেন, এমনকি আপনাকে বাংলা সাহিত্যের সবচেয়ে সফল ভূতের গল্পের লেখক হিসেবে আখ্যায়িত করা হয়েছে ওখানে। ভূত প্রেতের গল্প লিখতে হলে ওগুলো বিশ্বাস করতে হয় নাকি? না, তা হয় না, কিন্তু ওইখানে আপনি একটা কথা খুব জোর দিয়ে বলেছেন দেখলাম। আপনি বলেছেন যুক্তির বাইরে আপনি কোনো কিছু মানতে রাজি নন, বিজ্ঞানের নিয়মের বাইরে জগতে কিছুই ঘটে না। বলেছি। আমার মনে হয়েছে কথাটা আপনি মন থেকে বলেন। কেন বলুন তো? কারণ সাক্ষাৎকারেরই বিভিন্ন জায়গায় আপনি এমন সব মন্তব্য করেছেন, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলে মনে হতে পারে প্রকৃতি জগতে যুক্তির একচ্ছত্র আধিপত্য মানতে আপনি রাজি নন। যুক্তির বাইরেও কিছু ব্যাপার থাকে বলে আপনি বিশ্বাস করেন। কথাগুলো নানান প্রসঙ্গে ছেঁড়া ছেঁড়া ভাবে বলা, কিন্তু মুখ ফসকে পরোক্ষভাবে আপনি সেগুলো বলেই ফেলেছেন। এটা এক ধরনের স্ববিরোধিতা। আচ্ছা, মানুষ তো এরকমই হয় না, স্ববিরোধী। তাহলে আপনি বলছেন যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না এমন কিছুর মুখোমুখি আপনি জীবনে কখনো হননি? না, হয়নি তো। তা হয় না, হওয়ার কথা না। আমাদের প্রত্যেকের জীবনে এরকম কিছু না কিছু ব্যাপার থাকে, কোনো না কোনো অভিজ্ঞতা থাকে, যেগুলো আমাদের চর্মচক্ষে দেখা জগতের বাইরে আরো কিছু জগতের উপস্থিতি জানান দেয়। আমি একটু জোর দিয়েই বললাম কথাটা, তাতে লেখক কেমন যেন গম্ভীর হয়ে গেলেন, কিছু না বলে পাশ ফিরে শুয়ে গেলেন। বাইরে সন্ধ্যা নামছে। আমিও এলিয়ে পড়ে কম্বল টেনে নিলাম, মোবাইল ফোন খুলে টুইটার ঘাঁটতে লাগলাম। একটু তন্দ্রার মতো এসেছিল, লেখকের কথায় সেটার জাল ছিঁড়ে গেল। কথাটা আপনি ঠিকই বলেছেন। দেখি লেখক নিজের আসনে কম্বল মুড়ি দিয়ে পদ্মাসনে বসে আছেন। কোন কথাটা? ওই যে বললেন না, প্রত্যেকের জীবনে কিছু বিশেষ ঘটনা থাকে। কথাটা ঠিক। আমার জীবনেও এরকম একটা ব্যাপার ঘটেছে। আমি এ যাবৎ সেটা কাউকে বলিনি, কেননা আমার ধারণা এটার কোনো ব্যাখ্যা কোথাও লুকিয়ে আছে। আমি ব্যাখ্যা দাঁড় করাতে পারছি না বটে, কিন্তু কোনো না কোনো ব্যাখ্যা আছে, থাকতেই হবে। আমি উঠে বসলাম, বুঝলাম এবার মনোযোগী শ্রোতার ভূমিকা নিতে হবে। আপনি কি বলবেন ঘটনাটা? আপনি শুনবেন? জি, শুনবো তো। লেখক বলতে শুরু করলেন। লক্ষ্য করলাম যে লোক গল্প লিখে এমন সর্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছেন, তিনি মুখে মুখে গল্প বলার ক্ষেত্রে ভীষণ অপটু। গুছিয়ে জমিয়ে বলতে যেটা বোঝায় সেটা তিনি করতে পারেন না। তবে কম্বল মুড়ি দিয়ে পা দুলিয়ে দুলিয়ে তিনি যে ভঙ্গিতে গল্পটা বলছিলেন, সেই ভঙ্গিটা আমার ভীষণ চেনা। বাড়াবাড়ি বাংলোর মাচার মধ্যে বসে মুড়ির জামবাটিতে হাত চালাতে চালাতে বহু সন্ধ্যা রাতে গ্রামের আড্ডাবাজ লোকদের এইভাবেই গল্প বলতে শুনে এসেছি আমি। এ হলো বাংলার চিরায়ত গল্প কথকের ভঙ্গি। এটাকে ভূত দেখা বলতে পারেন আপনি, লেখক বললেন, কিন্তু বলতে পারেন প্রেতের অভিজ্ঞতা। দুটোর মধ্যে যে কিছুটা তফাৎ আছে বুজুর্গ লোকেরা সেটা বোঝেন। ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর আমার মধ্যে এক ধরনের ভব ঘুরে ভাব জেগে উঠেছিল। হোস্টেলের সহপাঠীরা দেশের নানা আনাচে কানাচে থেকে আসা, তাদের এক একজনের বাড়িতে বেড়াতে যাই, একদিন দুদিন থাকি, তারপর আবার বেরিয়ে পড়ি। এভাবে ঘুরতে ঘুরতে একদিন আদিপুকুর নামের একটা জায়গায় পৌঁছালাম। দক্ষিণাঞ্চলের চুলের মতো ছড়িয়ে থাকা অজস্র নদ নদীর একটার পারে ক্ষুদ্র একটা মফস্বল টাউন, কয়েকটা দোকানপাট, একটা পোস্ট অফিস, একটা পুলিশ ফাঁড়ি, আর টাউনের এক প্রান্তে নদীর ধারে একটা শ্মশান ঘাট। এই শহরে আমার বন্ধু শফিকের বাসা। গিয়ে দেখি ওদের বাসায় কেউ নেই। বরযাত্রী হয়ে পুরো বাড়ি দূরে কোথায় যেন বিয়ে খেতে গেছে। বাসায় আত্মীয় গোছের এক মাঝ বয়সী লোক পাহারায় আছেন বটে, কিন্তু আগা গোছা সন্দেহ বাতিগ্রস্ত। শফিকের বন্ধু পরিচয় দেওয়ার পরও তিনি আমাকে থাকতে দিতে রাজি হলেন না। ভীষণ বিপদে পড়ে গেলাম। একে তো সন্ধ্যা হয়ে গেছে, তার উপর আবহাওয়া সুবিধার না, জোরে বাতাস দিচ্ছে, ঝড় আসবে শুনেছি। আগের রাতেও এখানে ভীষণ ঝড় ঝাপটা বয়ে গেছে। আশ্রয় সন্ধানে বাজারে ঘুরছি, ছোট্ট গঞ্জের বাজার, একটাই রাস্তা, তার দুই পাশে কিছু কাঁচা দোকানপাট।
কোনোটা টিনের চাল, কোনোটা খড়ের ঝুপড়ি। এরকমই একটা চা বিস্কুটের দোকানে ঠাই জুটলো। দোকানের ভেতরে দুটো বেঞ্চ পাতা, একটাই দোকানি নিজে শোন, আরেকটায় আমার থাকার ব্যবস্থা হয়েছে। দোকানদারের নাম বলরাম বসাক, মাঝ বয়সী। আমি ঢাকা থেকে এসেছি শুনে তিনি কেবল যে দোকানে থাকতে দিতে রাজি হলেন তাই না, রাতে আমার খাবারের বন্দোবস্ত করে দিলেন। রাত 8টার মধ্যে দোকান বন্ধ হয়ে গেল। আমরা দুজন দুই বেঞ্চে শুয়ে পড়লাম। এটা সেটা নানান গল্প আর কি। জানলাম বলরাম এক সময় সন্ন্যাস ব্রত নিয়েছিলেন। গেরুয়া বসনে কমণ্ডলু হাতে গোটা উপমহাদেশ চষে বেরিয়েছেন। নানান সাধুর আস্তানায় তন্ত্র সাধনাও করেছেন। গল্প শুনতে শুনতে তন্দ্রার মতন এসেছিল। তখন দুজন লোক এসে বাইরে ডেকে নিয়ে গেল বলরামকে। দোকানের বাইরে অন্ধকারে লোক দুজনের সঙ্গে নিচু স্বরে কিছুক্ষণ কথা বললেন বলরাম। তারপর ভেতরে এসে জানালেন তিনি খুবই দুঃখিত, রাতটা আমাকে দোকান ঘরে একাই কাটাতে হবে, কারণ তিনি রাত কাটাবেন শ্মশানে। শ্মশানে কেন? একটা লাশ পাহারা দিতে। পাশের গ্রামে দিনু কাকার ছোট ছেলে শিপন মল্লিক ওই দিনই দুপুরবেলা ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে মারা গেছে। মাঠে গরু চড়াচ্ছিল, করাত করে বাজ পড়ে, একটা গরুও মরেছে সেই বাজে। শ্মশানে চিতা প্রস্তুত, চিতার উপর লাশও রাখা। তবে কি এক তিথি লগ্নের ফেরে দাহ হবে ভোরবেলা। এই পুরো সময়টা লাশ পাহারা দিয়ে রাখতে হবে। লাশ পাহারা দেওয়ার পেছনে আরেকটা গূঢ় কারণ আছে। লাশ চুরি হওয়ার ভয় আছে। এই লাশ বজ্রপাতে মারা যাওয়া বালকের। লোকমুখে চালু ধারণা হলো বজ্রপাতে মৃতের শরীর চুম্বকে পরিণত হয়। এই শরীর তখন সোনার চেয়েও দামি, ফলে লোকে লাশ চুরি করে নিয়ে যায়। কথাটা আমি আগেও শুনেছি, তবে এতদিন সেটা গুজব বলেই জানতাম। লোকে যে এটা সিরিয়াসলি নেয়, মানে লাশ চুরির ব্যাপারটা যে একটা বাস্তব সংকট, এটা জানা ছিল না। বললাম আমিও যাব। আপনি যাইবেন মানে? মানে আমিও লাশ পাহারা দেব? না না, আপনি যাইবেন না, এই শ্মশানের দুর্নাম আছে, বিপদ হইতে পারে। আমি সদ্য কৈশোর পেরোনো তরুণ। বলরাম আমাকে নিবৃত্ত করতে পারলেন না। শ্মশানের একধারে একটা ভাঙা কালী মন্দিরের বারান্দায় আমরা দুজন বসা। কাছে একটা উন্মুক্ত স্থানে চিতা কাঠ, তার উপর সাদা কাপড়ে মোড়ানো লাশটা হালকা জ্যোৎস্নায় আবছা দেখা যাচ্ছে। বলরাম তার গল্পের ঝুড়ি খুললেন। তন্ত্র সাধনার গল্প, কিভাবে মৃতের শরীরে প্রাণ সঞ্চার ঘটানো যায় তারই গূঢ় বিদ্যার গল্প। নিতান্ত গাঁজাখুরি কাহিনী, কিন্তু যে পরিবেশে যে পরিস্থিতিতে সেগুলো শুনছিলাম তাতে সবই সম্ভব মনে হচ্ছিল। গল্প শুনতে শুনতে দেখি জ্যোৎস্নার আলো নিভে গেল। আকাশে ঘন মেঘ করেছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি, সেই সঙ্গে ঝড়। এরকম ঝড়ের তাণ্ডব আমি কোনো দিন দেখিনি। উড়িয়ে নিয়ে যাবে মনে হলো। পাশেই একটা জঙ্গল মতন জায়গা, সেগুলোর গাছপালা নুয়ে পড়েছে মাটিতে। এই প্রলয় কাণ্ডের মধ্যেও আমি এক মনে তাকিয়ে আছি চিতার দিকে। বিদ্যুৎ চমকালে একবার আলোকিত হয়ে উঠছে চিতা। সাদা কাপড়ে মোড়ানো লাশের শরীর দেখা যাচ্ছে। পাশে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছে বলরাম। মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠছে। খুবই বিশৃঙ্খল পরিস্থিতি। এই সময় একটা ঘটনা ঘটলো। সেটা এমন এক ঘটনা যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বিজ্ঞানের ছাত্র। শ্মশানের এই অস্বাভাবিক পরিস্থিতিতে যতই গা ছমছম করুক, আমার বোধ বুদ্ধি লোপ পায়নি। ফলে যা দেখেছি সেটা যে চোখে দেখার ভুল না, এটা হলপ করে বলতে পারি। দেখি আকাশ কাঁপিয়ে করাত করে একটা বজ্রপাত হলো, আর সেই বজ্র সোজা এসে পড়লো চিতার উপর। শুধু চিতার উপর না, চিতায় শোয়া লাশের উপর। দপ করে আগুন ধরে গেল কাপড়ে। তারপর যা দেখলাম এটার বর্ণনা দেওয়ার সাধ্য আমার নেই। দেখি পুরো চিতা দাউ দাউ করে জ্বলে উঠেছে, আর তার মধ্যে একটা মনুষ্য শরীর ধীরে ধীরে উঠে বসছে। ধীর আলস্যে সেটা চিতা থেকে নেমে গেল। নেমে হেঁটে হেঁটে সেটা ঢুকে গেল বনের মধ্যে। এই দৃশ্য আমি দেখেছি। বলরাম দেখেছে কিনা আমি জানি না, আমি তাকে জিজ্ঞেস করিনি। লোকে জেনেছে মাঝরাতে প্রকৃতি মৃতের অন্ত্যেষ্টি সম্পাদন করেছে। এইটুকু বলে লেখক থামলেন, আমার দিকে তাকিয়ে আছেন। আমি বললাম,
আপনি বলতে চান এক শরীরে দুবার বজ্রপাত? প্রথমবার বজ্রপাতে যদি মৃত্যু ঘটে, সেক্ষেত্রে দ্বিতীয় বজ্রপাতে কি হবে? আসলে আমার ধারণা নেই। বলরাম তন্ত্র সাধক ছিলেন বলেছেন, তার মন্ত্রের কোনো ব্যাপার থাকতে পারে কি? আমি সেটাও বলতে পারবো না, আমি শুধু যেটুকু দেখেছি সেটুকু বললাম। আমরা দুজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। দুমদুম শব্দে একটা ব্রিজ পার হলো ট্রেনটা। আচ্ছা, ছেলেটার বয়স কত ছিল? কোন ছেলেটার? আরে ওই যে শিপন মল্লিক, ক্লাস 4 কি 5 এর বালক হবে। আমরা আরো কিছুক্ষণ এই নিয়ে কথা বলতাম হয়তো, কিন্তু চেকার এসে টিকিট দেখে গেল। এরপর অ্যাটেন্ডেন্ট এসে জানতে চাইলো আমরা রাতের খাবারের অর্ডার দেব কিনা। গল্পে ছেদ পড়ে গেল এবং সেই প্রসঙ্গটা আর ফিরে এলো না। আমরা আরো নানা বিষয় নিয়ে কথা বললাম। ভোরবেলা ট্রেন মোহনগঞ্জ স্টেশনে এসে থামলো। ভদ্রলোক আগেই দেখি ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছেন। আপনি এখানেই নামবেন? হ্যাঁ। কোনো সংবর্ধনা অনুষ্ঠান? না, এখানে নেমে ধন্দুলপাড়া নামের একটা অজ পাড়াগায়ে যাব। সেখানে একটা শ্মশানে কালু নামের এক সন্ন্যাসী শুনলাম ডেরা পেতেছে। কিছু অলৌকিক ক্ষমতাও নাকি আছে তার। আর শুনেছি তার শরীর থেকে কাঁঠাল চাপা ফুলের গন্ধ বের হয়। কালুর কথা ভাবতে ভাবতেই গতকাল একটা গল্পের প্লট মাথায় এসেছে। গল্পের নাম দিয়েছি জিন কফিল। বেশ নাম। আচ্ছা, আপনি কি এভাবেই শ্মশানে শ্মশানে সন্ন্যাসী খুঁজে বেড়ান? ভদ্রলোক কোনো জবাব দিলেন না। তার মধ্যে আবার লেখক সুলভ উন্নাসিকতা জেগে উঠছে। ট্রেন স্টেশনে থামলে আমি সম্মান দেখিয়ে তার সুটকেসটা হাতে তুলে নিলাম। তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। তিনি প্ল্যাটফর্মে নামলে আমি নেমে এগিয়ে দিলাম সুটকেস। আমার শার্টের হাতা অর্ধেক গোটানো। হাত থেকে সুটকেসটা নেওয়ার সময় ভদ্রলোক চমকে গেলেন। আপনার হাত পুড়ে গিয়েছিল নাকি? পুরো শরীর পুড়ে গিয়েছিল মশাই। কিভাবে? বজ্রপাতে। ভদ্রলোক এবার ভালো করে আমার দিকে তাকালেন। আচ্ছা, এতক্ষণ একসঙ্গে কাটালাম, আপনার নামটা তো জানা হলো না। ও হ্যাঁ, আমার নাম শিপন মল্লিক। এটা নিছক একটা কোইন্সিডেন্স, অন্য কিছু ভাববেন না প্লিজ। হুইসেল দিয়ে দিয়েছে। ট্রেন চলতে শুরু করেছে। আমি টুপ করে উঠে পড়লাম। ও হ্যাঁ, জিন কফিল লেখা হলে গল্পটা আমি পড়বো। ভূতের গল্প আমার প্রিয় না হলেও পড়বো। দেখা হবে, ভালো থাকবেন।